গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। দুর্গাশঙ্কর গিরিশবাবুকে নিয়ে অনুরোধ জানালো তিনি যেন আজ বিকেলে আর একটা দিনের মতো পামগ্রোভে সকলকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানান। এও জানিয়ে দিল হত্যা রহস্যের তদন্তের সুবিধার জন্যই এই অনুরোধ। কোনো মূলেই কথা ফাঁস করা চলবে না। গিরিশবাবু দুর্গাশঙ্করের প্রস্তাবে রাজি হলেন এবং তক্ষুনি আমন্ত্রণ জানিয়ে এলেন। রামকৃষ্ণ আবার কেন ইত্যাদি বলে আপত্তি করেছিলেন। গিরিশ তার আপত্তিতে কর্ণপাত করেননি। নির্দিষ্ট সময়ে সকলেই প্রামগ্রোভ থেকে যাত্রা করলেন। রামকৃষ্ণ ও তন্নি আগে চললেন। ছিমছাম পোশাকে সজ্জিতা তন্নি, হাতে ভ্যানিটি ব্যাগ। ওদের পেছনে আর সকলে, দুর্গাশঙ্কর ও শ্যামল। সবশেষে বিভাসের সঙ্গে কথা বলতে চলল। গিরিশ অতিথিদের সমাদরে গ্রহণ করলেন। লনে পাতা বেতের চেয়ারে সকলে ছড়িয়ে বসলেন। মৃদুলাকে চা খাবারের ট্রে বয়ে আনতে দেখা গেল। এই সময় দুর্গাশঙ্কর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গিরিশের দিকে তাকিয়ে বলল, আমাকে মিনিট 15 জন্য ক্ষমা করতে হবে। গিরিশ বলল, কোথাও যাবেন নাকি? আগে থেকেই স্থির হয়েছিল, আসলে আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। ইন্সপেক্টর সঞ্জয় খান সাউথ পয়েন্টে এখন আমার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছেন। সবিষয়ে রামকৃষ্ণ বললেন, সাউথ পয়েন্টে কেন? সংবাদ পাওয়া গেছে সেদিন কুনাল সন্ধ্যার পর একজনের সঙ্গে মিলিত হয়েছিল। সেই ব্যক্তির পরিচয় আমাদের জানা দরকার। ওখানে কোনো সূত্র পাওয়া যায় কিনা অনুসন্ধান করে দেখতে হবে। 15 মিনিটের বেশি বোধহয় দেরি হবে না, তবে যত তাড়াতাড়ি সম্ভব ফেরবার চেষ্টা আমি করব। দুর্গাশঙ্কর শ্যামলকে সঙ্গে না নিয়েই ওখান থেকে বেরিয়ে পড়ল। সন্ধে হওয়ার মুখে গিরিশবাবুর বাড়ি থেকে সকলে ফিরে এলেন। দুর্গাশঙ্করও সঙ্গে ছিল। ও আধ ঘন্টার মধ্যেই ফিরে এসেছিল ওখানে। সকলের সঙ্গে বিভাস অবশ্য পামগ্রোভে ফেরেনি। মাঝপথে ও দল ছাড়া হয়ে গিয়েছিল। এখন সে মৃদুলার চোখের ভাষা বুঝতে পারে। বিভাস বুঝতে পেরেছিল ও এখন সাউথ পয়েন্টে তার সঙ্গে বসে গল্প করতে চায়। বাগানের ধারের বারান্দায় এসে সকলে বেশ ক্লান্তভাবেই চেয়ারে বসলেন। রামকৃষ্ণের হেলান দেওয়া চেয়ারটা খালিই রইল। পামগ্রোভে এসে তিনি অবধিও ওই চেয়ারটায় বসতে অভ্যস্ত হয়ে পড়েছেন। রামকৃষ্ণ রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সিগারেট ধরালেন। ধোয়া চাতে চাতে দুর্গাশঙ্করের দিকে তাকিয়ে বললেন, কাজের কিছু সুবিধে করতে পারলেন? চরম সুবিধার দিকে এগোচ্ছি ধীরে ধীরে। আদিত্য বলল, ধীরে ধীরে এগুলো চলবে না, যা করবার তাড়াতাড়ি করুন। এখানে কতদিন আটকে থাকবো? আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হলো হত্যাকারী যাতে তাড়াতাড়ি ধরা পড়ে। অমলেশ বললেন, সুনাম তো আপনার প্রচুর শুনতে পাই, অথচ কার্যক্ষেত্রে তো তেমন কিছু দেখছি না। ধৈর্য ধরুন, যা শুনেছেন তার ব্যতিক্রম এখানেও হবে না। অনন্তকাল ধৈর্য ধরে থাকা যায় না মশাই। কি উটকো ঝামেলায় আমরা ফেসেছি বলুন তো। যা হয় হেনস্থা করে আমাদের রেহাই দিন। কি হচ্ছে অমলেশ? উনি সাধ্যমতো চেষ্টা করে চলেছেন, তাতে কোনো সন্দেহ নেই। অনর্থক কথা বাড়িয়ে লাভ আছে কি? দেখুন, আমি ভগবান নই, আমার দিব্যচক্ষু নেই যে ঘটনাস্থলে পা দেবার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে হত্যাকারী কে। আমাকে বিভিন্ন তথ্য ও সূত্রের উপরে নির্ভর করে সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। তবে এটুকু আমি বলে দিতে পারি যে হত্যাকারী মুখ লুকিয়ে থাকতে পারবে না, তাকে যে কোনো উপায়ে আমি ধরবই। রামকৃষ্ণ কি একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু বললেন না। তার দৃষ্টি অনুসরণ করে সকলে দেখলেন নড়িডালা ড্রাইভওয়ের ওপর থেকে মন্থর পায়ে এগিয়ে আসছে অনিরুদ্ধ দত্ত। সেই বিশ্রী ঝগড়ার পর তিনি আবার যে পামগ্রোভে পা দেবেন তা কেউই ভাবেনি। চতুর্দিক অন্ধকার হয়ে এসেছিল। বাগান ও বারান্দার মধ্যে আবছা ভাবটা বিরাজ করছিল। অচিন্ত সরকার উঠে গিয়ে আলোটা জ্বাললেন। রামকৃষ্ণের চেয়ার তখনও খালি ছিল। রেলিংয়ের ধারে দাঁড়িয়ে উনি সিগারেটের ধোঁয়া ছাড়ছিলেন। বলাই বাহুল্য, অনিরুদ্ধ দত্তকে দেখে তার কপালের কয়েকটা ভাঁজ প্রকট হয়ে উঠেছিল। বিরক্তির ছায় ক্রমেই উগ্র হয়ে উঠছিল মুখের ভাব ও ভঙ্গিতে। অনিরুদ্ধ নির্বিকার মুখেই বারান্দায় উঠে এলেন। রামকৃষ্ণ সিগারেটের টুকরোটা বাগানে ফেলে দিয়ে স্বাভাবিক গলায় বললেন, কিছু বলবে নাকি? আবার কি বলতে চাও? তোমার মতো লোককে আর বেশি প্রশ্রয় দিতে চাই না। আপনি কি মনে করেন বলুন তো? আপনার সঙ্গ পাওয়ার জন্য আমি লালায়িত? আমার মনোভাব যদি সেরকম হতো তাহলে আপনাকে খোশামত করে চলতাম। নিজের সম্পর্কে আপনার উচ্চ ধারণা থাকতে পারে, তবে
তা সকলের ওপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না, মনে রাখবেন এটা। তোমার মুখে কোনো উপদেশ শোভা পায় না। নিজের চরিত্রকে সংশোধন করো। চরিত্র? হালদার মশাই, হ্যাঁ, আপনি তো আমাকে অবাক করলেন। নিজে ওপেনলি বেলেল্লাপোনা করে বেড়াচ্ছেন, অথচ চরিত্রের ঘাত বের করতে পশ্চাৎপদ নন দেখছি। চমৎকার। তীব্র প্রতিবাদ জানিয়ে উঠল আদিত্য। মিস্টার দত্ত, প্রত্যেক ব্যাপারে একটা সীমা আছে। আপনি নিজেকে ভাবেন কি? সংযত ভাষায় কথাবার্তা না বললে কি করবে? হ্যাঁ, মারবে? মারবে নাকি? আদিত্যকে বাধা দিলেন রামকৃষ্ণ। তুমি চুপ করো অংশু। কথা হচ্ছে আমাদের দুজনের মধ্যে। কথা বাড়ালেই কথা বাড়বে। দত্ত, যা বলতে এসেছো শেষ করো। সেদিন বলেছিলেন কলকাতায় ফিরে আপনি ব্যবসার অংশ আলাদা করে নেবেন। আমার আপত্তি ছিল না, এখনো নেই। আমি বলতে এসেছি কলকাতা যাওয়া পর্যন্ত অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। খুঁটিনাটির সমস্ত কথা এখানেই শেষ করে নিতে চাই। ওখানে গিয়ে শুধু সেপারেশন ডিডটা তৈরি হবে। তা কি করে সম্ভব? পত্র নেই, সেগুলো না দেখে কথাবার্তা হবে কি করে? হ্যাঁ, না না না, পারছি না। এত তাড়াতাড়ি করবার কি আছে? এখানে কোনো কাগজ আমি তো বুঝতেই পারছি না। আপনি বুঝতে পেরেও যদি না বোঝার ভান করেন, আমি তো তবে নাচার। তবে নিজের স্বার্থে আমাকে ডিটেন্ড করতেই হবে। এখানে আর কতদিন থাকতে হবে বলা যায় না। আমি ম্যানেজারকে লিখেছি কাগজপত্রের নকল পাঠাতে, হয়তো আগামীকালের মধ্যেই তা চলে আসবে। এখানে এই সমস্ত করতে যাওয়ার কোনো মানে হয় না। স্রেফ আমাকে বিরক্ত করবার জন্য তুমি এই কাণ্ড করতে চলেছ, আমি বুঝতে পারছি। আপনার সম্পর্কে আমার বিন্দু বিসর্গ আগ্রহ নেই। তাড়াতাড়ি করতে আসার জন্য যদি কেউ দায়ী হয়, তবে সেটা আপনার ছেলে। আদিত্য যেন আকাশ থেকে বলল। আমি? হ্যাঁ, তুমি। তোমারই নেগলিজেন্সের কারণে 6 লাখ টাকার একটা কন্ট্রাক্ট হাত থেকে ফসকে বেরিয়ে গেছে। কয়েকদিন আগেই আমি সংবাদটা পেয়েছি। কাজেই এইভাবে নিজের ক্ষতির মাত্রা আমি আর বাড়াতে দিতে চাই না। সে কি আদিত্য? দত্ত যা বলছে। না, মানে ওর ইতস্তত ভাব দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি মিথ্যে কথা বলছি না। তাছাড়া এই চিঠিখানাই পড়ে দেখুন না আপনি। তিনি পকেট থেকে একখানা ভাঁজ করা কাগজ বার করে রামকৃষ্ণের দিকে এগিয়ে ধরলেন। রামকৃষ্ণ হাতে নিলেন চিঠিটা। কোটের বুক পকেট থেকে চশমা বার করে সেটা পড়তে আরম্ভ করলেন। উপস্থিত আর সকলে নিজের নিজের চেয়ারে নিশ্চলভাবে বসেছিলেন। স্বাভাবিকভাবেই এই অপ্রীতিকর কথাবার্তায় সকলেই সংকুচিত হয়ে পড়েছিলেন। এদিক ওদিক তাকিয়ে রামকৃষ্ণের খালি হেলান দেওয়া চেয়ারটায় অনিরুদ্ধ দত্ত গিয়ে বসলেন। সিগারেট ধরে নিয়ে তন্নির দিকে দৃষ্টি হাঁকলেন কয়েকবার। তন্নি ভ্যানিটি ব্যাগ কোলে নিয়ে ভুরুকুচকে বসে রয়েছে। চিঠি পড়া শেষ করে রামকৃষ্ণ কিছু একটা বলতে চাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একটা বিচিত্র ব্যাপার ঘটল। দুর্গাশঙ্কর বিদ্যুৎ বেগে নিজের চেয়ার ছেড়ে উঠে দত্তর হাত ধরে প্রচণ্ড একটা টান দিল। টাল সামলাতে না পেরে অনিরুদ্ধ দত্ত কয়েক হাত দূরে ছিটকে পড়লেন। লোহার রেলিংয়ে ঘষ্টানি লেগে তার কপালের ইঞ্চি দুয়েক চামড়া উঠে গেল। তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। দুর্গাশঙ্করের কাণ্ড কারখানায় যেন সকলেই হতবাক। কোনো কারণে উঠে গিয়ে কাজ হাতে হাতে অনিরুদ্ধ দত্ত রুক্ষ কণ্ঠে বললেন, এরকম রসিকতা আমি মোটেই পছন্দ করি না। বড় রকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত, সে খেয়াল ছিল আপনার? বরং বলুন, চরম অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে আমি রক্ষা করলাম। দুর্গাশঙ্কর হাত প্রসারিত করে বলল। দেখতে পাচ্ছেন? সকলেই আতঙ্কিত দৃষ্টি নিয়ে দেখলেন অনিরুদ্ধ যে চেয়ারে বসেছিলেন তার হাতলের ওপর দিয়ে অতি মন্থর গতিতে এগিয়ে চলেছে একটা কিউলান। মৃত্যুদূত যেন ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার নকশাকাটা পিঠের ওপর আলো পড়ায় অদ্ভুত দেখাচ্ছে। পোকাটাকে দেখার পর সকলে কয়েক সেকেন্ড চুপচাপ হয়েছিলেন। তারপর হুড়মুড় করে যে যার চেয়ার ছেড়ে সরে এলেন নিরাপদ দূরত্বে। মৃত্যুকে সকলেই ভয় পায়। ওই ভয়াবহ জীবটির দংশনে কেউই জীবনের পরবারে যেতে চায় না। চেয়ারের হাতল থেকে কিউলানটি যখন কুশনে নেমে পড়েছে, সকলেই বিস্ফারিত দৃষ্টিতে তার গতিবিধি লক্ষ্য করছেন। নীরবতা ভঙ্গ করলেন রামকৃষ্ণ। উত্তেজিত গলায় বললেন, মেরে ফেলো ওটাকে। দৃষ্টির বাইরে চলে গেলে দুশ্চিন্তার সীমা থাকবে না। কখন কাকে কামড় দেবে একদম ঠিক নেই। মেরে ফেলো। তার কথা শুনে কেউই 1 ইঞ্চিও এগিয়ে গেলেন না। বাঘ নয়, ভাল্লুক নয়, অতি ক্ষুদ্র একটা পোকা। তবুও তাকে মারতে যেন কারোরই সাহস হচ্ছে না। অবধারিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে অনিরুদ্ধ দত্ত যেন হাঁপাচ্ছিলেন। তার হাত পা কাঁপছিল। তিনিও চিৎকার করে উঠলেন, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন নাকি? শেষ করে দিন পোকাটাকে। কিউলান কুশনের ওপর থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল। এগিয়ে আসতে লাগলো সকলের দিকে।
পায়ে পায়ে পেছোতে লাগলেন সবাই। দুর্গাশঙ্কর নির্বিকার মুখে পোকাটার গতিবিধি লক্ষ্য করছিল। এই সময় শ্যামল সকলের হাঁপ ছেড়ে এগিয়ে গিয়ে জুতোর তলায় পিষে ফেলল ওটাকে। বাঁচলেন, কিন্তু কেউই নিজের চেয়ারে ফিরে গেলেন না। তারও চেয়ারের হাতলে যদি একটা কিউলান দেখা যায়। অচিন্ত সরকার বললেন, কি ভয়ানক! ভাগ্যের সময় মতো পোকাটাকে দুর্গাশঙ্করবাবু দেখে ফেলেছিলেন, নইলে তো। রামকৃষ্ণ বললেন, মৃত্যুর এত কাছাকাছি থাকার কোনো অর্থ হয় না। কাল সকালেই বাড়ি বদল করতে হবে। বাগান থেকেই এই কিউলানটা উঠে এসেছে বারান্দায়। আপনি ভয় পাবেন না মিস্টার হালদার, বাড়ি বদল করবার কোনো প্রয়োজন নেই। বাগানে একটাও কিউলান খুঁজে পাবেন না। প্রকৃত ব্যাপার হলো যে ওখানে কেউ ইচ্ছাকৃতভাবে পোকাটাকে ছেড়ে দিয়েছিল। বলেন কি? রামকৃষ্ণ বিস্ময়ের শেষ প্রান্তে, আর সকলেই বিস্ময়সূচক শব্দ করলেন। দুর্গাশঙ্কর বলল, হ্যাঁ, সন্দেহের কোনো অবকাশ নেই। আমি দেখতে না পেলে মিস্টার দত্তর মৃত্যু রোধ করা একেবারেই যেত না। অনিরুদ্ধ দত্ত প্রকৃতিস্থ হয়েছেন। গম্ভীর গলায় বললেন, আমাকে মারবার জন্য এত বড় চক্রান্ত আপনি করতে পারলেন মিস্টার হালদার? নিশ্চয়ই না। আমার সম্পর্কে তোমার এই উক্তি উইথড্র করা উচিত। আমি জানবো কিভাবে তুমি এখানে আসবে? তুমি আসবার পর চেয়ারের কাছে গেলাম কখন? রেলিং এর কাছেই তো দাঁড়িয়ে আছি। রামকৃষ্ণের কথার উত্তরে অনিরুদ্ধ দত্ত আর কিছুই বলতে পারলেন না। ইন্সপেক্টর সঞ্জয় খানকে এই সময় দেখতে পাওয়া গেল। তিনি দাঁড়িয়ে রয়েছেন বাগানের গেটের সামনে। তিনি দুর্গাশঙ্করকে হাতছানি দিয়ে ডাকলেন। দুর্গাশঙ্কর গেটের সামনে উপস্থিত হতেই ইন্সপেক্টর বললেন, এই অচল অবস্থাকে কাটিয়ে উঠতে চাই মিস্টার ব্যানার্জি। এক্ষুনি আমি গিরিশ সেনকে হাজতে নিয়ে যাব। সে কি, কোনো সূত্র পেয়েছেন কি? আপনার মতো কেতাবি প্রথায় আমি তদন্ত করি না। বাস্তবতাকে উপেক্ষা করলে রহস্যের কিনারা কি হয় মশাই? কিউলানের আদি অন্ত জানা আছে সেন মশাইয়ের, এবং তারই সংগ্রহে আছে অসংখ্য ও মারাত্মক পোকা। শুনুন মিস্টার সঞ্জয় খান, ওকে থানায় নিয়ে যাবেন না। আপনি ভুল পথে যাচ্ছেন। আমি প্রমাণ করে দেবো যে উনি খুন করেননি। আমাকে শুধু দিন চারেক মতো সময় দিতে হবে। সম্পূর্ণ অবস্থা বিপাকে পড়ে সে মারা পড়েছে। জানালা দিয়ে পোকা গলিয়ে ফেলার যে কথাটা বলেছিলেন না, তাও সম্ভব নয়। এই ঠান্ডার জায়গায় কেউ জানালা খুলে শোয় না। আপনি বললেই কথাটা আমায় মানতে হবে? তাহলে বলছেন আমার উপর বিশ্বাস রাখলে 4 দিন অপেক্ষা করতে হবে? আপনি এক্ষুনি শহরে ফিরবেন কি? একটা লিফট চাই, একটু অপেক্ষা করুন। ডাঙার, আমাকে এখনই শহরে যেতে হচ্ছে। দিন তিনেক পরে ফিরে আসবো। মিস্টার হালদার, আপনাকেও আমার সঙ্গে যেতে হবে। রামকৃষ্ণ বিস্মিত গলায় বললেন, আমাকে? আপনি যদি চান হত্যাকারী ধরা পড়ুক তাহলে আপত্তি করবেন না। সমস্ত বুঝিয়ে বলবো পরে। এবার তাড়াতাড়ি উপযোগী জামাকাপড় সঙ্গে নিয়ে নিন। রামকৃষ্ণ আর আপত্তি করলেন না। তন্নিকে নিম্ন গলায় কি একটা বললেন। ফিরে এলো মিনিট 10 পরে। ছোট্ট একটা জিপে এসে বসবার পর গাড়ি ছেড়ে দিলেন। তন্নি উঠে গেল ওখান থেকে, সুটকেস হাতে নিয়ে। দুজন ইন্সপেক্টর। তাকে গিরিশ সেনের বাড়ির দিকে আর যেতে দেখা গেল না। শহরের পথ ধরলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর রামকৃষ্ণ প্রশ্ন করলেন, লক্ষ্যে যেতে চান না আর কোথাও? দুর্গাশঙ্কর বলল, আপনার জন্য প্রথম শ্রেণীর কোনো হোটেলের ঘর রিজার্ভ করে দেবেন। আমি ফিরে না আসা পর্যন্ত ওর ওপর দৃষ্টি রাখতে ভুলবেন না যেন একেবারেই। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কটা দিন ধৈর্য ধরে থাকুন মিস্টার হালদার। কলকাতায় অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটল দুর্গাশঙ্করের। হোমিসাইড স্কোয়াডের মিস্টার সামন্ত ওকে আশাতীতভাবে সাহায্য করলেন। ব্যাংকে যে এনকোয়ারি ছিল তা সহযোগিতা না পেলে সফল হওয়া যেত না। একটি বাড়ি এইরকম বেআইনিভাবে খানা তল্লাশি করা সম্ভব হল তারই দাপটে। হাসি মুখেই চতুর্থ দিন রামকৃষ্ণকে সঙ্গে নিয়ে দুর্গাশঙ্কর রাওগাঁওয়ে ফিরল। তখন বেলা 10টা। সকলেই বারান্দায় বসেছিলেন। অচিন্ত সরকার প্রশ্ন করলেন, আমরা কি এবার এখান থেকে মুক্তি পাবো মিস্টার ব্যানার্জি? কেস তো সলভড হয়ে গেছে। দুঃখিতভাবে মাথা নেড়ে দুর্গাশঙ্কর বলল, আমি বিশেষ সুবিধা করতে পারলাম না, তবে আপনারা কালই বোধহয় এখান থেকে রওনা হতে পারবে। ইন্সপেক্টর গিরিশ সেনকে হত্যাকারী বলে সন্দেহ করেছে। একথায় কেউই কোনো মন্তব্য করলেন না। এলোমেলোভাবে কথা চলতে লাগলো। ক্রমে সময় হয়ে এলো দুপুরের আহারের। সকলেই উঠলেন। দুর্গাশঙ্কর তন্নিকে জানালো যে খিদে না হওয়ার দরুন ও খাওয়ার টেবিলে উপস্থিত থাকতে পারবে না। পরে 1 গ্লাস গরম লেবুর জল খেয়ে নেবে। ক্রমেই দুপুর গড়িয়ে বিকেল হলো। সকলেই আবার বারান্দায় এসে বসলেন। দুর্গাশঙ্কর দুপুরে রামকৃষ্ণকে চোখের আড়াল করেনি, নিজের কাছে কাছেই রেখেছে। কথাবার্তা তেমন জমছিল না। অমলেশকে অত্যন্ত গম্ভীর দেখাচ্ছিল। তিনি চেয়ারের হাতলে ঘন ঘন চাপ দিচ্ছিলেন। আদিত্য মুখে অস্থিরতা ফুটিয়ে বসেছিল। বিভাস দাঁড়িয়েছিল রেলিংয়ে হেলান দিয়ে।
তন্নি ভ্যানিটি ব্যাগ কোলে নিয়ে বাগানের দিকে তাকিয়েছিল, আর রামকৃষ্ণ পায়চারি করছিলেন। অচিন্ত্য সরকার সিগারেটের ধোঁয়ার জাল বুনছিল। বেশ বুঝতে পারা যায় যে সকলেরই মনে একটা চাপা উত্তেজনা রয়েছে। শ্যামল সেখানে নেই। দুর্গাশঙ্করের কথায় সে গেছে অনিরুদ্ধ দত্ত ও সকন্যা গিরিশবাবুকে ডেকে আনতে। এমন সময় তন্নি নড়ে চড়ে বসে দুর্গাশঙ্করকে প্রশ্ন করল, এখন আপনার শরীর কেমন আছে? এখন ভালো। ট্রেনের ধকলে শরীরে একটু গোলমাল দেখা দিয়েছিল। অমলেশের উসকুস ভাব ও গম্ভীর মুখ সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছিল। পায়চারি বন্ধ করে রামকৃষ্ণ প্রশ্ন করলেন, নিশি, নিশি, তোমার কি হয়েছে বলো তো? মুখের অবস্থা এমন 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 বিচ্ছিরি কেন? কি হয়েছে কি? অমলেশ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার সুটকেস থেকে কিছু কাগজপত্র চুরি গেছে ভাই। চুরি গেছে? আজই চুরি গেছে, গতকাল রাতেও সুটকেসে সেগুলো দেখেছিলাম। অচিন্ত্য সরকার বললেন, আপনিও আশ্চর্য লোক মশাই, এসেছেন হাওয়া বদল করতে। দরকারি কাগজপত্র ট্যাকে না বেঁধে আনলে কি চলতো না? সঙ্গে করে যদি এনেই থাকি তা বলে চুরি যাবে নাকি? দুর্গাশঙ্কর হাই তুলল, আড়মোড়া ভেঙে বলল, আমি জানি কে চুরি করেছে। সকলেই সাগ্রহে ওর দিকে তাকালেন। অমলেশ বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনি জানেন? বললাম তো জানি। যাক, ওরা এসে পড়েছেন আর ইন্সপেক্টর ঠিক সময় উপস্থিত হয়েছেন দেখছি। সকলেই মুখ ফিরিয়ে দেখলেন শ্যামলের পিছু পিছু অনিরুদ্ধ দত্ত, মৃদুলা ও গিরিশ সেন আসছেন। জিপ থেকে নামছেন ইন্সপেক্টর সঞ্জয় খান। গোটা কয়েক চেয়ার আনানো হলো। আগন্তুকরা আসন গ্রহণ করলেন। সঞ্জয় খান দুর্গাশঙ্করের দিকে তাকিয়ে বললেন, আমি ইন টাইম এসেছি বোধহয়। জাস্ট ইন টাইম। দুর্গাশঙ্কর সকলের উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে গলা খাকারি দিয়ে বলল, আপনারা সকলে এখানে উপস্থিত আছেন, এবার আমি নিজের কর্তব্য শেষ করতে পারি। আপনারা শুনলে খুশি হবেন, আমার কাছে সমস্ত রহস্য জলের মতন পরিষ্কার হয়ে গিয়েছে। আমি জানতে পেরেছি কে খুন করেছিল। হত্যাকারীর নাম বলার আগে কিছু ভূমিকার প্রয়োজন আছে, তা আগে সেরে নিতে চাই। আপনাদের প্রথমেই জানিয়ে রাখতে চাই, কুণালকে খুন করার জন্য কোনো চক্রান্ত হয়নি। সে বেচারা ভাগ্যদোষে মারা পড়েছে। হত্যাকারী আসলে মিস্টার হালদারকে পৃথিবী থেকে বিদায় দিতে চেয়েছিল। আমাকে? রামকৃষ্ণের গলাটা কেঁপে উঠল। হ্যাঁ, আপনাকে। আপাত দৃষ্টিতে আপনাকে হত্যা করার কোনো সঙ্গত কারণ অবশ্য দেখতে পাওয়া যায় না। অর্থঘটিত ব্যাপারে যে এই চক্রান্ত, তাও নয়। মোটিভ অন্যত্র মুখ লুকিয়ে আছে। আসল কথায় আবার ফিরে আসা যাক। সেদিন যে কুণাল এই বাড়িতে রাত কাটাবে তা কারোর কিন্তু জানা ছিল না। রাত কাটালেও পার্টিকুলার ওই ঘরে যে সে থাকবে এমন নিশ্চয়তা কখনোই ছিল না। সে দইবাতি এসে পড়ায় এবং সকলে ঘুমিয়ে পড়ায় কাউকে না ডেকে মিস্টার হালদার তাকে নিজের সুসজ্জিত ঘর ছেড়ে দিয়ে পাশের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। বোধহয় সে বিছানায় শুয়ে পড়বার পরই কেউলেন তাকে কামড়ে দেয়। সুতরাং যে বিছানায় নিশ্চিতভাবে মিস্টার হালদারের শোবার কথা আছে, সেখানে কুণালকে হত্যা করার জন্য কেউলেন ছেড়ে রাখা হবে না নিশ্চয়ই। কি বলেন? অবশ্য প্রশ্ন উঠতে পারে যে মিস্টার হালদার স্বয়ং কোনো কারণে দেবরাজকে হত্যা করার জন্য কিউলানের সাহায্য নিয়েছিলেন। এই প্রশ্নকে সঙ্গত প্রসঙ্গত প্রশ্ন হিসেবে আমি প্রশ্রয় দিতে চাই না, কারণ তিনি বোকা নন। নিজের ঘরে কাউকে খুন করার দায়িত্ব কখনোই নিতে চাইবেন না। আমার অনুমান যে সঠিক তা প্রমাণ হয়ে গেল কিউলানের দ্বিতীয় আবির্ভাবে। সেদিন সকালে যে যার চেয়ারে বসেছিলেন, মিস্টার হালদারের চেয়ার খালি ছিল। তিনি রেলিংয়ের ধারে দাঁড়িয়েছিলেন। মিস্টার দত্তর আসবার কথা ছিল না, তিনি হঠাৎ এসে পড়েছিলেন, বসেছিলেন ওই চেয়ারে। আমি সতর্ক না থাকলে নিশ্চিতভাবে সেদিন তিনি মারা পড়তেন। এখন আপনারা বুঝতে পারছেন যে ফাঁদটা পাতা হয়েছিল কার জন্য। মিস্টার দত্ত এসে না পড়লে মিস্টার হালদারের চেয়ারে বসতেন এবং সকলের সামনেই মারা পড়তেন। এই জন্যই আমি তাকে চোখের আড়াল করতে চাইনি। দুবার হত্যাকারে বিফল হয়েছে, তৃতীয়বার সফল হতে পারে। আমার অনুপস্থিতিতে যাতে এই কাণ্ড না ঘটে, তাই তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম শহরে, এবং আজ সমস্ত দিন তার কাছে কাছেই থেকেছি। যে কোনো কারণেই হোক, কলকাতায় হত্যাকারী এই কাজ করতে চায়নি। হয়তো ডিরেক্ট সন্দেহ তার উপরে পড়তে পারে, এই বিবেচনা করে সে পিছিয়েছিল। গিরিশবাবু নিজের পোকার কালেকশন দেখাবার জন্য সকলকে আহ্বান করেছিলেন। সেইখানেই হত্যাকারী কিউলানের সন্ধান পায় এবং গিরিশবাবুর মুখ থেকে জানতে পারে যে তার ভয়াবহতা চরিত্রগত বৈশিষ্ট্য। মিস্টার সেন যদি জানতেন তিনি অনিচ্ছাকৃতভাবে একজনের হাতে মারণাস্ত্র তুলে দিচ্ছেন, তাহলে বোধহয় কিউলান সম্পর্কে কিছু বলতেন না। সম্পূর্ণ কোইন্সিডেন্স বলতে হবে।
হত্যাকারী আবিষ্কার করে এই জায়গায় পোকাগুলো চাক বেঁধে আছে। সেখান থেকে গোটা কয়েক কিউলান সে সংগ্রহ করে নেয়। পরে সেই জায়গাটি ডাক্তারও দেখে ফেলে। পোকা সংগ্রহিত হওয়ার পর হত্যাকারী কিভাবে মৃত্যুবান নিক্ষেপ করেছিল আপনারা শুনেছেন। দুর্গাশঙ্কর থামল। সকলেই মন্ত্রমুগ্ধের মতো কথা শুনছেন। সকলের দৃষ্টি দুর্গাশঙ্করের ওপর নিবদ্ধ। ও সিগারেট ধরিয়ে আবার বলতে শুরু করলো। সর্বাগ্রে প্রশ্ন উঠতেই পারে যে কেন এই নাটকীয় লীলার জন্য তৎপরতা। ও বিষয়টিও নিয়ে আমি এই প্রথমে চিন্তা করে দেখেছি। মোটিভ কি? মোটিভ জানতে পারলে রহস্য সরল হয়ে যায়। অথই জলে যখন হাবুডুবু খাচ্ছি তখন বলতে গেলে অভিজ্ঞতার জোরেই অবলম্বন পেয়েই আমি মোটিভটা বুঝতে পারলাম। বলা বাহুল্য চিনতে পারলাম হত্যাকারীকে। মিস্টার হালদার, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আপনার বন্ধু বলুন। অমলেশবাবুর কি হ্যান্ডসাম ব্যাংক ব্যালেন্স থাকাটা সম্ভব? প্রশ্ন শুনে অবাক হলেন রামকৃষ্ণ। আর সকলেরই একই অবস্থা। অমলেশ নড়ে চড়ে বসলেন। তার ঠোঁটটা নড়ে উঠল। কোনো প্রতিবাদ করতে গিয়েও করলেন না বোধহয়। না। কেন? ইতস্তত করে রামকৃষ্ণ বললেন, ওর আর্থিক অবস্থা কোনোদিনই ভালো নয়। মানে দেখুন, এইসব বিষয় নিয়ে। থামবে না? আপনার মতো লোকের কুণ্ঠা শোভা পায় না মিস্টার হালদার। পরিষ্কার করে সমস্ত কিছু বলুন। গত 20 বছর ধরে অমলেশ আমার সঙ্গে আছে। তার সমস্ত খরচ আমি চালিয়ে থাকি। এমনকি প্রতিদিন আহার পর্বটা সে আমার সঙ্গে সেরে থাকে। রাত্রে শুধু শুতে যায় নিজের বাড়ি। ওর কোনো সাইড ইনকামও নেই, কোনো প্রপার্টিও নেই। অথচ আমি যদি বলি ওর 1 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, প্রতি মাসে কয়েকবার মোটা অঙ্কের টাকা ব্যাংকে জমা দিয়ে থাকেন, তাহলে তাহলে আপনার উত্তর কি হবে মিস্টার হালদার? অমলেশ এতক্ষণে কথা বললেন। এসবের অর্থ কি? আমার ব্যাংক ব্যালেন্স আছে কি নেই তা নিয়ে এত কথা হচ্ছে কেন? কথা হতো না যদি সমস্ত ঘটনার মূল সূত্র ওখানে নিহিত না থাকতো। এত টাকা উনি পেলেন কোথা থেকে? ওর উত্তর জানবার জন্য মিস্টার হালদার নিশ্চয়ই আগ্রহী। আগ্রহ হওয়াটা অস্বাভাবিক মোটেই নয়। যে ক্ষেত্রে ওর কোনো আয়ের ব্যবস্থা নেই। আপনার অন্যে প্রতিপালিত কিছুক্ষণ আগে অমলেশবাবু বলেছিলেন যে ওর সমস্ত কাগজপত্র হারিয়ে ফেলেছেন। সেজন্য উনি খুবই চিন্তিত। আসল কথা হলো কোনো কাগজপত্র নয়, হারিয়েছেন ওর ব্যাংক বুক। এখন বলতে দ্বিধা নেই, ব্যাংক বুকখানা আমি ওর বাক্স থেকে চুরি করেছি। অমলেশ চিৎকার করে উঠলেন। আপনি কেন অনধিকার চর্চা করছেন? আপনাকে আমি পুলিশে দিতে পারি, জানেন? চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আপনি যে ঘৃণ্য কাজ করেছেন তার বিচার কে করবে? আমি কোনো ঘৃণ্য কাজ করিনি। যে বন্ধু আপনাকে খাইয়ে পড়িয়ে দুনিয়ায় দাঁড় করিয়ে রেখেছেন তার সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। হ্যাঁ, এমন এক সূত্র ধরে বিশ্বাসঘাতকতা করেছেন যার চেয়ে নোংরামি আর কিছু হয় না। বাকবিতণ্ড করে আর কোনো লাভ নেই। কথা বাড়ালেই কথা বাড়বে। এবার আমি নিজের খেয়ে ধরতে চাই। কলকাতায় গিয়ে পুলিশের সাহায্যে আমি অমলেশবাবুর ঘন ঘন অর্থ প্রাপ্তির সম্পর্কে অনুসন্ধান করেছিলাম। তার কাছে প্রতিবার একজনই তাঁকে টাকা দিয়ে গিয়েছে। আপনারা জানতে চান তার নাম? দুর্গাশঙ্কর সকলের মুখের উপর দৃষ্টি বুলিয়ে নিল। উৎকণ্ঠার ছাপ প্রত্যেকেরই মুখে, চোখে উৎসুক দৃষ্টি। এই প্রসঙ্গ না উঠলেই ভালো হতো। উপায় নেই, সত্যকে উদ্ঘাটন করতে আমি বাধ্য। অমলেশবাবু নিয়মিত মোটা অঙ্কের টাকা দিতেন আদিত্যবাবু। রামকৃষ্ণ আশ্চর্য হয়ে বললেন, আদিত্য? কেন? অস্বীকার করবার পথ আমি সেরে রেখেছি। পুলিশের কাছে কিছুই অসম্ভব নয় বোধহয় জানেন। অমলেশবাবুর নামে যে সমস্ত চেক আপনি ইস্যু করেছিলেন তার অধিকাংশই আমি ব্যাংকের রেকর্ড থেকে দেখেছি। রামকৃষ্ণ গম্ভীর গলায় প্রশ্ন করলেন, তুমি অমলেশকে এত টাকা দিয়েছ আদিত্য? আদিত্য ইতস্তত করতে লাগল। দুর্গাশঙ্কর বলল, চুপ করে থাকবেন না। আপনি বললে আমার আর অতিরিক্ত কথা বলতে হয় না। আদিত্য কিছু বলতে পারল না, মাথা নত করে বসে রইল। রামকৃষ্ণ বলল, আমার প্রশ্নের উত্তর দিতে ওর জীব আড়ষ্ট হয়ে আসছে। আমি আপনাকে বুঝিয়ে বলছি। অত্যন্ত নোংরা একটা ব্যাপার। এ প্রসঙ্গের আলোচনা এখানে না হলেই ভালো হতো, কিন্তু এমনই যোগাযোগ এই নোংরা প্রসঙ্গের অবতারণা না করলে রহস্যের উপরকার আবরণ উন্মোচন করা যাবে না। আমার ধৃষ্টতা মার্জনা করবেন মিস্টার হালদার। তন্নি দেবীকে আপনি স্ত্রী হিসেবে একরকম গ্রহণ করলেও তিনি আপনাকে যোগ্য সম্মান দিতে পারেননি। বৃদ্ধ সহচরের চেয়ে তরুণ প্রেমিককে তিনি বেশি পছন্দ করেছিলেন। আদিত্যবাবু যতই বিতরাগ দেখান না কেন, বাপের উপপত্নীকে অনেকদিন আগেই নিজের সহচরী হিসেবে গ্রহণ করেছেন। সকলেই বিস্মিত হয়ে গেলেন। পরিস্থিতি অসম্ভব ভারী হয়ে উঠল। প্রায় 1 মিনিট কারোর মুখ থেকে কোনো কথাও বেরোল না। তারপর ফেটে পড়লেন রামকৃষ্ণ। আদিত্য,
তুমি তোমার উত্তেজনার দরুন তার মুখ দিয়ে পরিষ্কারভাবে কিছু বেরোলো না। আদিত্য কিছুই বলতে পারল না, দাঁত দিয়ে ঠোঁট চেপে বসে রইল। তীর গলায় প্রতিবাদ করে উঠল তন্নি। মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা। অনিরুদ্ধ দত্ত গলা ছেড়ে হাসলেন। হাসি থামাবার পর টেনে টেনে বললেন, সতীপনা দেখাবার কারণ বুঝতে পারা গেল এবার। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমিও ভাবছিলাম বুড়ো হারে কি এত রস পাচ্ছ তুমি। তখনও তো জানতাম না যে বাপ পদপল্লব মুদারম হয়ে পড়ে আছে, আর তুমি ছেলের মাথা চিবিয়ে খেয়ে চলেছ। রামকৃষ্ণ অসীম বলে নিজেকে সামলে নিয়েছিলেন। তিনি প্রায় সহজ গলাতেই বললেন, মিস্টার ব্যানার্জি, আপনি নিজের কথা শেষ করুন। দুর্গাশঙ্কর বলল, একটি পরিবারের সমস্ত সুখ শান্তি কর্তব্যের খাতিরে আমাকে নষ্ট করে দিতে হলো। আমি মর্মাহত। যা হোক, বাকি কথাটা এবারে শেষ করে নেব। প্রথম বোধহয় তন্নি দেবী ও আদিত্যবাবু মিস্টার হালদারের চোখ বাঁচিয়ে এখানে ওখানে দেখা করতেন। তারপর অমলেশবাবুর সঙ্গে একটা রফা হয়ে যায়। টাকার বিনিময়ে তিনি নিজের বাড়ি ওদের ব্যবহার করতে দিতেন। এইভাবেই চলছিল। চলতে থাকলে আজকের এই পরিস্থিতি অবতারণা হতো না। জেমস জয়েস বলেছেন যে মানুষ অল্পেও সন্তুষ্ট নয়। নিজের সুখের পরিধিকে অকারণে বাড়াতে গিয়ে একেবারে ঘোর বিপত্তি ডেকে আনে। এখানে অক্ষরে অক্ষরে সেরকমই হয়েছে। তন্নি দেবী অধৈর্য হয়ে উঠলেন। মিস্টার হালদারকে সহ্য করা তার পক্ষে একেবারে অসম্ভব হয়ে উঠল। পরিকল্পনা দানা বাঁধল মাথায়। মিস্টার হালদার না থাকলে তরুণ আদিত্যকে নিয়ে তাঁর জীবন অসম্ভব আনন্দে কাটাবে, এই চিন্তায় বিভোর হয়ে উঠল। কলকাতায় বিশেষ সুবিধা করতে পারেননি নানা কারণে। এখানে এসে কিউলানের কথা শুনলেন, মনের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যুতের তরঙ্গ অনুভব করলেন। এই সুবর্ণ সুযোগকে গ্রহণ না করা বোকামি। আপনি কি সমস্ত বলছেন? কিসের পরিকল্পনা, কিসের সুবর্ণ সুযোগ? এখনো প্রতিবাদ করার ভাষা আছে। আমি অবাক হচ্ছি। আপনারা শুনুন। তন্নি দেবী কিউলানের সাহায্যে মিস্টার হালদারকে সরাতে গিয়ে কুণালকে হত্যা করে ফেলে। আরেকবার বিস্ময়ের ঝড় উঠল। রামকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে থাকা যায় না। আদিত্যের চোখে আগুনের হলকা। সে তাকিয়ে রইল তন্নির দিকে। আর নিজেকে চেপে রাখতে পারল না তন্নি। মুখে দুহাত দিয়ে কান্নায় ভেঙে পড়ল সে। শুধু গুমরানোর শব্দ ভেসে এলো তার মুখ দিয়ে। না না না, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। দুর্গাশঙ্কর নিজের আসন ত্যাগ করল। কয়েক পা এগিয়ে গিয়ে দাঁড়ালো তন্নির সামনে। ঝটিতে তার কোলের ওপর থেকে ভ্যানিটি ব্যাগটা তুলে নিল আর ব্যাগের মধ্যে থেকে একটা পেটমোটা শিশি বার করে বলল, আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ এর মধ্যে আছে। আমি অত্যন্ত ক্লান্ত ইন্সপেক্টর। বিশ্রামের জন্য নিজের ঘর যাচ্ছি। আপনি নিজের কর্তব্য শেষ করুন। দুর্গাশঙ্কর ও শ্যামল স্থান ত্যাগ করল। স্থান ত্যাগ করবার পূর্বে অবশ্য অমলেশবাবুর ব্যাংক বুক ও তন্নির ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া পেটমোটা শিশিটা টেবিলের ওপর রেখে এলো। পেটমোটা শিশিটার দিকে তাকিয়ে সকলেই শিউরে উঠলেন। তার মধ্যে গোটা পাচে কিউলান কাদাকাদি করছে। সাঁড়ুচিয়ে মৃত্যুদত্তেরা শিশির মধ্যে থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে। ডাউন অমৃতসর মেল ছেড়েছে কিছুক্ষণ আগে। বিভাস ও মৃদুলা এসেছিল স্টেশনে দুর্গাশঙ্কর ও শ্যামলকে ট্রেনে তুলে দিতে। রামকৃষ্ণের সঙ্গে ওদের সাক্ষাৎ হয়নি। পুলিশ তন্নিকে নিয়ে যাওয়ার পরই তিনি দরজা বন্ধ করে অবস্থান করছেন। আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে হয়তো তার, যাকে প্রাচুর্যের সাগরে শুধু ডুবিয়েই রাখেনি, নিজের হৃদয় পর্যন্তও দান করেছিলেন। সেই তন্নি তার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করল। দুর্গাশঙ্করের সঙ্গে দেখা না হলেও বিভাসের মারফত চেক পাঠাতে তিনি ভুলে যাননি। কামরায় আরও একজন পাঞ্জাবি যাত্রী ছিলেন। তিনি ঘুমিয়ে পড়েছিলেন। পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে দুর্গাশঙ্কর একটু বেঁকে বসল। একটা সিগারেট ধরালো। শ্যামল জানলার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, তন্নি দেবী ফ্রডের একটা জীবন্ত এক্সাম্পল। তবে আদিত্যবাবু কিন্তু কম পারভার্টেড নন। বাপের রক্ষিতাকে। আচ্ছা, তুমি সন্দেহ করলে কিভাবে? সত্যি কথা বলতে কি, ওর প্রতি আমার কোনো দৃষ্টিই ছিল না। তার মতো মেয়ে যে এমন ষড়যন্ত্র জাল বুনেছে, কে ভাববে বলো তো? তবে তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক কথাই বলতে হয়। বেশ, শোনো তবে। সকলের সঙ্গে কথাবার্তা বলার পরেও আমি মোটেই বুঝতে পারছিলাম না যে হত্যার মোটিভটা কি। অথচ হত্যার মোটিভ বুঝতে না পারলে হত্যাকারীকে চিনে ওঠা কোনো মতেই সম্ভব নয়। অনেক ভেবেচিন্তে আমি সকলের ঘর সার্চ করার কথা স্থির করে ফেললাম।
এই পরিকল্পনা গ্রহণ করার কারণ হলো হত্যাকারী একবার অকৃতকার্য হয়েছে, এবার সে মিস্টার হালদারকে মারবার জন্য সব চেষ্টা করবে। একই পদ্ধতি যদি অনুসরণ করে তবে তার ঘরে কিউলানের সন্ধান পাওয়া যাবেই, এবং কিউলান যার ঘরে থাকবে সেই হবে হত্যাকারী। আমি ঘর সার্চ করবার জন্য কী কৌশল অবলম্বন করেছিলাম তোমার মনে আছে? সকলে গিরিশবাবুর বাড়িতেই রইলেন। সাউথ পয়েন্টে যাবার নাম করে আমি চলে এলাম পামগ্রোভে। সপাচেক চাবি আমার কাছে আছে তুমি জানো। ঘরগুলি তালা খুলতে অসুবিধে হলো না কোনো, কিন্তু যা খুঁজতে গিয়েছিলাম পেলাম না। কোনো গুরুত্বপূর্ণ সূত্রও পাওয়া গেল না সেরকম। তবে অমলেশবাবুর ব্যাংক বুক দেখে মন সজাগ হয়ে উঠল। তিনি এত টাকা পাচ্ছেন কোথা থেকে? তবে কি এই টাকার সূত্র ধরে এগিয়ে গেলে হত্যাকারীর সন্ধান পাওয়া যাবে? কলকাতা যাবার প্রয়োজনীয়তা অনুভব করলাম। গেলাম কলকাতা। ব্যাংক বুকের নাম্বার নোট করে গিয়েছিলাম। হোমিসাইড স্কোয়াডের সামন্তর সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ হলো। তার সহযোগিতায় ব্যাংকে গিয়ে অনুসন্ধান শেষ করলাম। চেকগুলো দেখে বুঝতে পারলাম যে অমলেশকে এক নাগারে আদিত্য টাকা দিয়ে যাচ্ছে। কেন? অকারণে কেউ কাউকে টাকা দেয় না, বিশেষ করে আজকের যুগে। নিশ্চয়ই কোনো বিশেষ কারণ রয়েছে। কারণটা কি তার কিছু আভাস পাওয়া যেতে পারে সেটা মনে করে আমি অমলেশের বাড়ি গেলাম, সামন্তকে সঙ্গে নিয়ে। পুরনো আমলের একতলা বাড়ি। কড়া নাড়তেই চাকর দরজা খুলে দিল। পুলিশ দেখে সে বেচারা একেবারে বেশ ভড়কে গিয়েছে। তাকে জোর করতেই জানা গেল যে আদিত্য ও তন্নি এখানে নিয়মিত আসে নিজেদের কাজ করতে। সেও মোটা বকশিস পায় আদিত্যের কাছ থেকে। ঘরগুলো সার্চ করলাম। তারপর ওদের দুজনের ব্যবহৃত প্রচুর জিনিসপত্র দেখতে পাওয়া গেল। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে অমলেশ নিজের বাড়ি ব্যবহার করতে দেওয়ার বিনিময়ে মোটা টাকা পেয়ে থাকে। সন্দেহের তালিকা থেকে এবার তাকে বাদ দিতে হলো। আর অপরাধ অর্থের লোভে তিনি হালদারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নিতান্ত অকৃতজ্ঞ জীব। দুর্গাশঙ্কর একটু থামল। সিগারেটের টুকরোটা জানলা দিয়ে গলিয়ে ফেলে হাই তুলে আবার আরম্ভ করল। আমার মন সন্দেহের তলায় তুলতে লাগলো। মোটিভ আর চোখের আড়ালে নেই। হালদার বেঁচে না থাকলে অনেক সুবিধা। মুখ লুকিয়ে ভয়ে ভয়ে আর কিছু করতে হবে না। বুক ফুলিয়ে নোংরামি করবার অবকাশ হবে। হত্যার পরিকল্পনা করছে কে? আদিত্য না তন্নি, না দুজনেই? ফিরে গেলাম রগাঁও। দ্বিতীয়বার কিউলানের আবির্ভাব যখন হয়েছিল তখন একথা অবধারিত সত্য যে পোকাটা সংগ্রহ করা আছে। প্রতিবার সকলের সতর্ক চোখ এড়িয়ে ধরে আনা নিশ্চয়ই রিস্কি। অথচ আমি সেদিন আদিত্য ও তন্নির ঘরে পোকার সন্ধান পেলাম না কেন? তবে কি পোকা ঘরে নেই? সবসময় নিজের সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরা হয়? এই কথা মনে হওয়ার পরই একটা সম্ভাবনা আমার মনে রেখাপাত করল। তন্নিকে দেখতাম যে সর্বক্ষণ ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরত। বাড়ির বাইরে যাবার সময় মেয়েরা ব্যাগ নিয়ে যায়। বাড়িতে থাকাকালীন ওটা বয়ে বেড়াবার কোনো অর্থ হয় না। ওর মধ্যেই কিউলান অবস্থান করছে কি? আমি আরও একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম যে শুধু খেতে যাওয়ার সময় ব্যাগটা হাতে থাকে না। ওই সময় কার্যোদ্ধার করতে হবে। তোমরা খেতে গেলে আর আমি অসুস্থতার ভান করলাম। আবার ডুপ্লিকেট চাবির সাহায্যে তন্নির ঘরে ঢুকলাম। ভ্যানিটি ব্যাগ ছিল বালিশের তলায়। খুলতেই রহস্য পরিষ্কার হয়ে গেল। পেট মোটা শিশিটার মধ্যে জীবন্ত শয়তানদের দেখতে পেলাম। আবার যথাস্থানে রেখে দিলাম ব্যাগটা। অমরেশবাবুর ব্যাংক বুক সরিয়েছিলাম তাকে শুধুমাত্র নাকাল করবার জন্যে। তারপর যা ঘটেছে তা সমস্তই তোমার চোখের ওপরে। শ্যামল বলল, তোমার কি মনে হয় এই ষড়যন্ত্রের মধ্যে আদিত্যও আছে? কোনো প্রমাণের ওপরে বেশ করে বলছি না। আমার ধারণা যে সে তন্নির ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানতো না। ট্রেনের গতি মন্থর হয়ে আসছিল। কোন স্টেশন ডাক্তার? টাইম টেবিলের পাতা উল্টে শ্যামল বলল, ফয়েজাবাদ। দুর্গাশঙ্কর আবার একটা সিগারেট ধরালো। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।